গল্পের নাম কন্ট্রোললেস। লিখেছেন অনুপ্রভা মেহেরিন। গল্পের তৃতীয় পর্ব। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে গানের সুর তুলল রুমু। আকাশটা আজ ঝকঝক করছে, সাদা নীল মিশে একই একাকার সৌন্দর্য। উজ্জ্বল ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রুমুর পানে। মেয়েটা স্বেচ্ছায় উজ্জ্বলের সামনে নিজেকে উন্মুক্ত করছে। সদ্য ফোটা গোলাপের ন্যায় স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তাকে। উজ্জ্বল রুমুর পানে তাকিয়ে বালিশ আঁকড়ে বসে আছে, বালিশের কোনো কামড়ে কিছুটা আমতা আমতা করে বলে, এই চুমু বউ। কে যেন বলেছিল কুত্তি বউ। ভুল কিছু বলেছিলাম? একদমই না। তাহলে? রুমু চুপচাপ রইল। উজ্জ্বলকে ইদানিং কম পাত্তা দিচ্ছে মেয়েটা। এই বউ, তোকে একটু ছুঁই, একটুখানি আদর করব। এক কামড়ে এত ভদ্র হয়ে গেলেন, অনুমতিও নিচ্ছেন। এখন যদি অনুমতি না দিই তাহলে কি গোত্রাতের মতো কান্না করবেন? খবরদার আমার কান্না নিয়ে মজা নিবি না। তুই জানিস না আমি আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারি না। তবে আমার মাথায় একটা প্রশ্ন এখনো ঘুরছে, তুই কি সত্যিই রাশেদের কথায় আমার সাথে এসব করছিস? উজ্জ্বলের কথা শুনতেই রুমুর মাথা গরম হয়ে গেল। মেয়েটা দাঁত কিরমিরিয়ে বলে, আবার সন্দেহ? উজ্জ্বল, আবার সন্দেহ করছেন? রাশেদের কথায় আমি স্পষ্ট বুঝেছি তোদের মধ্যে কোনো সাংঘাতিক পরিকল্পনা চলছে। সাবধান করছি রুমু, আমাকে ঠকানোর চিন্তা তোর মাথায় যদি কোনোদিন আসেও নিজেকে বাঁচাতে হলেও এসব ঝেড়ে ফেলবি। আমার মনে বিষ থাকলে যা করার আগেই করে দিতাম। ভেবেছিলাম সত্যিটা বলবো, কিন্তু তার আগেই আপনি জল ঘোলা করলেন। আমাকে সন্দেহ করছেন, এমন ভাব করলেন আমি যেন। থাক, থেমে যাই, যেদিন আমার মন চাইবে সেদিন সত্যটা বলবো। এই যে গলা তুলে কথা বলছিস, সত্যটা এড়িয়ে যাচ্ছিস, তোর কি ধারণা উজ্জ্বল এতই সোজা? উজ্জ্বল কি এসবের জন্য কঠোর হবে না? তবে তুই ভুল। যতদিন আমি তোকে মাথায় তুলে রাখব তোর সুখ ততদিন। যেদিন তোর কৃতকর্মের জন্য মাথা থেকে আছাড় দেব সেদিন বুঝবি এই উজ্জ্বল কি। রুমু ঠোঁট বাঁকিয়ে হাসল। কিছুটা এগিয়ে এসে তর্জনীর আঙুল দিয়ে ছুঁয়ে দিল উজ্জ্বলের গাল। কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে, এই যে প্রতিবার রোমান্সের উচিলায় আমায় কোল থেকে বিছানায় ছুঁড়ে ফেলেন, এটা কি আছাড় নয়? তবুও এখন আবার থ্রেট দিচ্ছেন আছাড় দেবেন? আপনার তো সাহস কম নয়। আমার সিরিয়াস কথায় তুই এসব বলে মুড পাল্টে দিস কেন বলতো? রুমু সরে দাঁড়ায়। এই যে উজ্জ্বল গলে যাচ্ছে, এই রূপটা দেখতে তার ভীষণ ভালো লাগে। উজ্জ্বল উঠে দাঁড়ায়, তার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। চুমু বউ, একটা প্রশ্ন করব? হুম। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? ভালোবাসা কারে কয়? জানি না। আমিও জানি না। তুই এমন কেন? কেমন? আমাকে বড্ড জ্বালাচ্ছিস। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বলের অনাবৃত দেহে তাকিয়ে বুকে হাত রাখে। কামড়ের অংশটায় দাগ পড়ে আছে। রুমু সেই দাগে ঠোঁট ছোঁয়। উজ্জ্বল সেই সুযোগটা কাজে লাগায়, রুমুর কোমরে হাত ঠেকিয়ে বুকের সাথে মেশায়। শ্বশুর বাড়ি যাবি? কেন যাব না? মানসিকভাবে প্রস্তুত? একটা ঝড়ের কবলে পড়বি কিন্তু। আপনি আছেন তো? আমি ততক্ষণ পারব যতক্ষণ তুই আমার সহযোদ্ধা থাকবি। আমার এত যুদ্ধে তুই যদি না থাকিস তবে আমার পরাজয় নিশ্চিত। রুমু কথা বাড়ায় না। উজ্জ্বলের বুকে মাথা গুটিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সকালের নাস্তায় তামিমের দেখা নেই, ছেলেটা অফিসে চলে গেছে। উর্মি রুমুর অপেক্ষায় ছিল, এতক্ষণ সবাইকে খাবার বেড়ে সেও বসল। উজ্জ্বল আজ রুমুর পাশে নাস্তা খেতে বসেছে, ব্যাপারটা দেখে উর্মি বলে, তোমাদের বনিবনা হয়েছে। গ্রেট। উজ্জ্বল বিরস মুখে বলে, আমার বউটাকে তুমি চালাক বানাচ্ছ আপা। তুমি যেমন দুলাভাইকে নাকে দড়ি দিয়ে ঘুরাও, সেও এমন করছে। তোরা ব্যাডা জাত খুব ভালো। চুপচাপ খা। আরেকটা কথা শুন, আম্মা ফোন করেছে, চাচি নাকি মামলার ধমকি দিয়েছে। তো মামলা টামলা করলে আমার কি? আমি কাল যাচ্ছি এলাকায়। একা যাব না, বউ নিয়ে যাব। সর্বনাশ। এলাকায় তবে আগুন জ্বলবে। হুয়া। ব্যবস্থা করে যাব। এই জন্যই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, হাতের কাজ শেষ করতে হবে। খেয়ে দেয়ে আমি বের হব। সে কি, আমি তো ভাবলাম শপিং করতে যাব। বিয়ের পর রুমুকে কিছু দেওয়া হয়নি, তোর ভাইয়া বলল তোদের নিয়ে যেতে। শপিং? মানে ঘরের বাইরে যেতে হবে? না না, রুমুকে বের করবে না, রিস্ক আছে।
কিসের রিস্ক? ওর ভাই এখানে আসবে কোথা থেকে? আসতেও পারে। রাশেদকে চেনো না? সে বড্ড শেয়ানা লোক বুঝলে। তুইও চল আমাদের সাথে। আমি যেতে পারবো না, কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা একাই যাই। না না, একা যাবে না। রাশেদের সাথে যদি দেখা হয়ে যায় তখন কি করবে? ভালোর জন্য বলছি, বের হইও না। কিছু হবে না। তুই চিন্তা করিস না তো। উজ্জ্বল অনেকবার বারণ করল কিন্তু উর্মি কথা শুনল না। উজ্জ্বল নিজ কাজে বেরিয়ে গেল, অপরদিকে রুমু এবং উর্মি দুজনে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। রুমুর জন্য কিছু গোল্ডের জুয়েলারি কিনে শাড়ি কেনার উদ্দেশ্যে অন্য আরেকটি দোকানে যায়। দুজনে কেনাকাটায় এতটাই মগ্ন ছিল রাশেদের ভয়ে সতর্ক থাকার কথা ভুলেও গেল। দ্বিপ্রহরে রাস্তার একপাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে উর্মি। মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। উজ্জ্বল দ্রুত বাইক রেখে উর্মির কাছে আসল। কিরে আপা, রুমু কোথায়? আ আমরা রাস্তা পার করব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম, রুমু আমার পেছনেই ছিল, হঠাৎ মেয়েটা গায়েব। আধা ঘন্টা যাবৎ খুঁজে যাচ্ছি, আমি ওকে পাচ্ছি না। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। ভয়ে শরীরটা তারও কাঁপছে। আশেপাশে তাকিয়ে দেখল কোনো সিসি ক্যামেরা আছে কিনা, কিন্তু নেই। তুমি ফোন দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু রুমুর ফোন বন্ধ। আমি বলেছিলাম বের হইও না। সব কাজে বাড়াবাড়ি। আমি বুঝতে পারছি না। রুমুকে কোথায় পাবি? জানি না, মাথা কাজ করছে না। কি করব আমি? রুমুকে খোঁজার উদ্দেশ্যে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার সময় উজ্জ্বল পুনরায় দীপুকে ফোন করল। রাশেদের বাড়ির আশেপাশে উজ্জ্বল আগে থেকেই লোক লেগেছিল, অথচ আশ্চর্যের বিষয় কেউ রুমুকে দেখেনি। এমনকি কাজের মহিলা রহিমাও জানায় রুমুদের বাড়ির পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক, আগের মতো। তাহলে রুমু কোথায় গেল? চায়ের কাপে চুমুক বসিয়ে এপাশ ওপাশ চোখের পলক ঘুরাল রুমু। হাতে থাকা টোস্ট বিস্কুটে কামড় বসিয়ে আরেকবার চায়ে চুমুক দিল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, সোডিয়ামের আলোয় আলোকিত দোকানটা। টং দোকানে টানা ৩ ঘন্টা যাবৎ বসে আছে সে। দোকানিও বেশ ভালো, রুমুর বিপদ শুনে আস্থা দিয়ে বসতে বলেছেন। মেয়েটা বসল, উজ্জ্বলের নাম্বার সহ অন্য কারো নাম্বার তার মুখস্থ নেই। বাবার নাম্বার মুখস্থ পারলেও এখন বাবাকে ফোন দেওয়া যাবে না। বুদ্ধি করে দোকানিদের ফেসবুক আইডি থেকে উজ্জ্বলের আইডিতে মেসেজ পাঠাল। মেসেঞ্জারে বেশ কয়েকবার ফোন করল, অথচ উজ্জ্বল অফলাইনে। ছেলেটা নিশ্চয়ই রুমুকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। উজ্জ্বলকে লাইনে না পেয়ে উর্মির আইডি খুঁজে মেসেজ করল, ফোন করল, অথচ উর্মিও আজ অফলাইনে। এরা নিশ্চয়ই সবাই চিন্তায় আছে এবং তাকে খুঁজছে। শেষে কোনো উপায় না পেয়ে উজ্জ্বলের বন্ধু সিয়ামকে মেসেজ করল। ভাগ্যক্রমে সিয়াম তার মেসেজ দেখে এবং উজ্জ্বলের সাথে যোগাযোগ করার সুযোগ করে দেয়। উজ্জ্বল দোকানিদের সাথে কথা বলে, সঠিক ঠিকানা নেয় এবং জানায় উজ্জ্বল আসছে। অনেকটা সময় পেরিয়ে গেল, অথচ উজ্জ্বলের আসার নাম নেই। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা যথাস্থানে রাখল রুমু। আর কিছু খাইবা মা? এক গাল হাসলেন দোকানি। রুমু তার হাসির বিপরীতে মাথা নাড়িয়ে না জানাল। বাইকের শব্দে মাথা ঘুরাল রুমু। উই তো, উজ্জ্বল এসেছে। ছেলেটা চটজলদি বাইক দাঁড় করিয়ে রুমুর কাছে আসে। এখানে কি করছিস? বলবো, আগে বাড়ি নিয়ে চলুন। উজ্জ্বল কথা বাড়ায় না, দোকানিকে ধন্যবাদ জানিয়ে রুমুকে নিয়ে নিজ গন্তব্যে ছুটতে থাকে। উজ্জ্বলের গা ঘেঁষে বসেছে রুমু, ছেলেটার গায়ের ঘামের গন্ধ তার নাকে লাগছে। উজ্জ্বল গোসল করেনি। মুতু করার সময় দিসনি, তুই আবার আসলি গোসলের খবর নিয়ে? যা দুষ্টু। উজ্জ্বল জানেন পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। ব্যথা করছে? ব্যথা পেলি কি করে? আজ তো সেই দৌড় দিয়েছিলাম। সত্যি করে বলতো রুমু, তুই এখানে এলি কি করে? আমি আর উর্মি আপা রাস্তা পার হব, উর্মি আপা রাস্তার মাঝামাঝিতে, আমিও পেছনে পেছনে আসছিলাম, এমন সময় দেখলাম আমার পাশেই রাশেদ ভাইয়ের বন্ধু কিরণ রিকশায়। আমার মুখে মাস্ক ছিল, তবু উনি আমাকে বোধহয় চিনে ফেলেছে। আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি ভীষণ ঘাবড়ে যাই, ডানে বামে না তাকিয়ে রাস্তা পার না হয়ে উল্টা দিকে হাঁটতে থাকি। কিরণ ভাই আমাকে রুমু বলে ডেকে উঠে ব্যাস, তারপর দিলাম সেই এক দৌড়। উনিও আমার পেছনে পেছনে আসেন। তারপর দিশ হারিয়ে ফেললাম। জানেন, অনেক খুঁজেছি, কোনো রাস্তা দিয়ে এলাম কিংবা বাড়ির রাস্তা কোনোটা আমি মেলাতেই পারিনি। গোলকধাঁধার মতো ঘুরতে ঘুরতে দোকানি আঙ্কেলের কাছে সাহায্য চাই। আর আমি তোর ভাইকে সন্দেহের তালিকায় রেখে দুনিয়ার সব গালি একদিনেই দিয়ে দিলাম। বিশ্বাস কর, কলিজা হাতে চলে এসেছিল। ও এত ভয় পাচ্ছিলেন।
সকালেই যেন কে বলল আমাকে সন্দেহ করে। তোর কর্মকাণ্ডে সন্দেহ না করে থাকা যায়? রাশেদের সাথে তোর যোগাযোগ হচ্ছে এটা আমি মানতে পারছি না রুমু। যোগাযোগ হতেই পারে, কিন্তু আমার কাছে আড়াল করছিস কেন? আড়াল তো করছি না। সত্যটা বললে ক্ষতি কি? আমি সবটা আপনাকে বলতে চাই, কিন্তু মুড খারাপ করে দিয়েছেন। যেদিন মনে হবে বলা যায় সেদিন বলবো। উজ্জ্বল কথা বাড়ায় না। ক্লান্ত শরীরে ভর করেছে ঘুম, তার মাঝে রুমু যেভাবে পিঠে লেপ্টে আছে শরীরটা তাকে অন্য বার্তা দিচ্ছে। বাসায় ফিরে সবার বকুনি খেয়ে রুমু খেয়ে দেয়ে করা একটা ঘুম দিয়েছে। উজ্জ্বল তার কাজ শেষ করে বাসায় ফিরল রাত 12টায়। রুমু তখন গভীর ঘুমে, মেয়েটাকে বিরক্ত না করে উজ্জ্বল দ্রুত গোসল শেষ করল। আগামীকাল ভাগ্যে কি যে আছে ভাবতেই তার কলিজা কাঁপছে। কাল রুমুকে নিয়ে বাড়ি যাবে। যে ছেলের নিজের ভরণপোষণের খরচ নিজে চালানোর মুড নেই, সে ছেলে কিনা আরেকটা মেয়েকে বিয়ে করেছে, আরেকটা মেয়ের দায়িত্ব নিয়েছে। এই সমাজ এসব তো মানবে না। এতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। ভেজা তোয়ালে বারান্দায় রেখে রুমে ফিরল উজ্জ্বল। এলোমেলো ভঙ্গিমায় রুমু ঘুমিয়ে আছে। মেয়েটার মাথা এক দেশে, পা আরেক দেশে। টি-শার্টের কোনোয়া তুলে পেটের এক পাশ সাদৃশ্যমান। উজ্জ্বল শটান হয়ে শুয়ে পড়ল, রুমুকে আঁকড়ে ধরে ফিসফিসিয়ে বলে, রুমু, এই রুমু। হু। উঠো, আমি গোসল করেছি। হু। আরে কলিজা, উঠো না। হু। কি হু হু করছিস, উঠো না। উজ্জ্বলের ডাকাডাকিতে রুমু চোখ মেলে তাকায়। উজ্জ্বল তার ভেজা শরীর নিয়ে তার সাথে কেমন চিপকে আছে। ঘুম ঘুম চোখে রুমুর মাঝে বিরক্তিরা হানা দেয়। উফস, উজ্জ্বল ভাই, বিরক্ত করবেন না, সরুন তো। আরে কে ভাই? আমি তোর বর, হাজবেন্ড, স্বামী, পতি। এই চুমু বউ, উঠো না, কত রাত কেটে গেল দূরত্বে। উফ, ঘুমাতে দিন। অসময়ে ঝালানো আপনার সবচেয়ে বড় বাজে স্বভাব। উজ্জ্বল বাধা মানে না। রুমুকে ঠেলে আরো কাছে নিয়ে আসে। ঘুমন্ত মুখখানি কুঁচকে উজ্জ্বলকে বকতে থাকে, অথচ উজ্জ্বল কি বাধা মানে? অনেক দিন পর বউটাকে কাছে পেয়েছে, তার ধৈর্য শক্তি ধীরে ধীরে কর্পূরের ন্যায় উড়ে যাচ্ছে। উজ্জ্বলের এলোপাতারি চুমুতে রুমুর আর ঘুম হল না, পিটপিট চাহনিতে উজ্জ্বলকে বলে, আমার ঘুমটা। চুপ। বিরক্ত করে না চুমু বউ। উজ্জ্বলের বাড়াবাড়িতে রুমুর ঘুম উড়ে যায়। মেয়েটা কাদো কাদো সুরে বলে, এই জন্য এতদিন ইচ্ছা করে ঝগড়া করে দূরে দূরে ছিলাম। কারণ আপনি আমাকে ঘুমাতে দেন না। এতদিন অন্তত শান্তির ঘুম দিয়েছিলাম, আজ আবার। উজ্জ্বল মুখ তুলে তাকালো। তার কানে যেন অবিশ্বাস্য কোনো বাক্য প্রবেশ করেছে। রুমুকে ছেড়ে উঠে বসল সে। তার মানে? আমাকে বোকা বানালি? আমি কি করব? আপনি জানেন না আমি ঘুম পাগল। তুই জানিস না আমি তোর জন্য পাগল। উজ্জ্বল, আজ থেকে তোর ঘুম হারাম করার দায়িত্ব আমার। গত কয়েকদিনে তোর চালাকি সুদে আসলে ফেরত নেব। রুমু চোখ ছোট করে তাকায়। উজ্জ্বলের বক্ষে নিজেকে অনুভব করতে চুপসে যায়। কাল যাবে তো শ্বশুর বাড়ির দ্বিতীয় বাসরের ব্যবস্থা করব চুমু বউ। আমার ভাই আপনার বাসরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেব। চুপ। রোমান্টিক মুহূর্তে এসব জাদরেলের কথা তুলিস কেন? আপনি আমাকে ধমক দিচ্ছেন? থাকব না আপনার সাথে। রুমু সুযোগ খুঁজে উঠে যেতে চায়, কিন্তু উজ্জ্বল তার চালাকি বুঝতে পেরে দেহের সাহায্যে চেপে ধরে। উজ্জ্বলের বলিয়ান দেহে রুমু পারে না। আমার সাথে থাকবি না? চালাকি করছিস? উজ্জ্বল হাসে। নিগুড়ো নিস্তব্ধ সময়টাতে উজ্জ্বলের বুকের কামড়ের দাগটাতে রুমুর চোখ লাগে। মেয়েটা সেই দাগে আঙুলের সাহায্যে ছুতে চোখ ভিজে আসে। নিজের জেদের কাছে হেরে কতটা কষ্ট দিল এই মানুষটাকে। বৃদ্ধা আঙুলের সাহায্যে উজ্জ্বল রুমুর চোখ মুছে। রুমু ভেবেছিল উজ্জ্বল তাকে মায়া দেখাচ্ছে, অথচ কন্ট্রোললেস উজ্জ্বল পাল্টা আক্রমণ দেখিয়ে দাঁতের সাহায্যে পিষে দেয় রুমুর ঘাড়, গলা। এসব তো নতুন নয়। দাঁতে দাঁত চেপে উজ্জ্বলের এসব পাগলামো সহ্য করছে মেয়েটা। সময়টা সকাল 6টা। বীর লাল শাড়ি পরে উজ্জ্বলের বাইক চেপে বসেছে রুমু। উর্মি, তামিম তারা সিএনজি করে আসছে। শাড়ি পরে উজ্জ্বলের বাইকে উঠা রুমুর এই প্রথম না। গায়ে হলুদের রাতেও পালিয়েছিল উজ্জ্বলের বাইক বসে। মন মস্তিষ্কের চিন্তাদের ছুটি জানিয়ে উজ্জ্বলের পেট জড়িয়ে বসেছে সে। বাতাসের দাপটে উঠছে তার চুল। নববধূর এতটা হই হুল্লোড় দেখলে নিশ্চয়ই যে কেউ অবাক হবে। লাল চুড়িগুলো মেয়েটার হাতে কি সুন্দর মানিয়েছে। গলায় সরু স্বর্ণের চিকন চেইনটা গলাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উজ্জ্বল তার বউয়ের শতরূপে ঢোক গিলে।
সাত সকালের শীতল পরিবেশে রুমুর কেমন ঘুম ঘুম পাচ্ছে। সারাটা রাত উজ্জ্বল তাকে ঘুমাতে দেয়নি। এই ছেলেটার এত তেজময় ভাব দেখলে রুমুর ভয় লাগে। আর কারো ভাগ্যে পড়ার ছিল না। তার ভাগ্যেই কেন পড়তে গেল? পেটে আবদ্ধ থাকা রুমুর হাতটা উজ্জ্বল আঁকড়ে ধরে হাতের পৃষ্ঠে চুমু খেয়ে বলে, চুমু বউ, চা চলবে? হু। উজ্জ্বল রাস্তার ধারে বাইক থামায়। একটা টম দোকানে 2 কাপ চায়ের কথা বলে এগিয়ে আসলো বাইকের সামনে। রুমু তখন হাত তুলে হাই দিচ্ছিল। হাত তোলার দরুন শাড়ির সরে রুমুর পেটটা সাদৃশ্যমান হয়। উজ্জ্বল সুযোগ বুঝে রুমুর পেটে চিমটি কেটে বলে, বড্ড অসময় বউ, এখন তোমার হটনেস না ছড়ালে বেশি খুশি হব। বাড়িতে বউ এসেছে, নতুন বউ, সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা। বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা, কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রুমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রুমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে উঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগুড় নিস্তব্ধ পরিবেশ, থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়েক্ট করার কি আছে। সে একটা বিয়ে করেছে, মার্ডার তো করে আসেনি। উর্মি তামিম দুজনেই নীরব। তারা জানত রুমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়, মায়ের দুহাত ঝেড়ে বলে, আম্মা তাকাও আমার দিকে, তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতো। আমার মতো কি? তুই তোর কবর খুঁড়লি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর খুঁড়েছি মানে কি? আমি কি করেছি? তুই রাশেদরে চিনস না। অবুজের মতো কথা বলিস না। আমি অবুজ। তোমরা অবুজের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিবাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আম্মা শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তোর চাচি তোর সাথে কি কি করেছে। ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা আমি ভুলিনি, কিন্তু এসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো, অতিদ্রুত এগিয়ে এসে ধরলেন রুমুর হাত। মা তুই কথা দে আমার ছেলেকে বিপদে ফেলবি না। রুমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রুমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আরেকবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ান। রুমু তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রুমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটার লোভ দেখায়নি যে আমি আবেগে আসব। এবার তুই নিজেই বল, সজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজুরি করে বিয়ে করেছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি, আমি আগেই বলে দিলাম। এখন যা যা বলেছিস ভবিষ্যতেও এসব কথা ভুলবি না। রুমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস, যেভাবে সবাই জেরা করছে সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বলেন, এই বিয়ে আমরা মানা না মানায় নিশ্চয়ই তোদের কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস। বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তোর ভরণপোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি। আমাদের একটাবার জানালিও না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণপোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করল। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে। টাকা পয়সা আপনার অভাব আছে। এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি।
নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটল। উজ্জ্বলের বউয়ের ভরণপোষণ তার নিজেকেই নিতে হবে, তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এ বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না, ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে সে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে। আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মহাব্বত থাকে ওদের নিয়ে এখান থেকে দূরাহ। এতদিন যখন ওরা আমার কাছে ছিল এখনো থাকবে। তোমাদের কতবার ফোনে বোঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন এই উজ্জ্বল, চল তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠাই দাঁড়িয়ে রইল। রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা, আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসব, তখন নিশ্চয়ই আমাকে আকাইম্মা মনে হবে না। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও, এবার কি করবে তুমি সেটা নিজেই ভাব। একের পর এক ধাক্কা হজম হল না উজ্জ্বলের। প্রচণ্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ঝেড়ে কেশে বলে, আব্বা, রুমু এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে, তাকে কি অযত্নে রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে আমি কিন্তু বিচার দিব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরও বেশি আনন্দ পায়। আব্বা, অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন, এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলাভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা কি শেষ? এবার আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতবাক চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল, মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দরুনে এসব বলেছে, একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার, অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রুমুর আগমন ঘটে। রুমুকে দেখেই ছেলেটা বিস্তার হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করল রুমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্টু ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতি। উজ্জ্বল, এসব কথা আপনার মনে পড়ে? মিস করেন নাকি সেই দিনগুলো? ভীষণ। মনে আছে একবার ডয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিকের ছাপ দিয়ে গেছিলি। তোর ঠোঁটের ছাপ দেখে কি যে তুলকালাম কাণ্ড করেছি। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্টু ছিলি রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুম, এই খাট, এই বালিশ, সবকিছু তোর হবে, দেখলি তো প্রমাণ করে দিলাম। আমার মনে একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচাজান যা বলেছে তা আপনি করতে পারবেন? আমি কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রুমুকে টেনে কোলে বসাল। মেয়েটার উদম পেটে হাত রেখে চেপে ধরল শক্তভাবে। এখন এসব ভাবার সময় নেই। আজ তোকে বাড়ি তুলেছি, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা মন্দ কিছু। আমি অন্যের বউকে নিয়ে ভেবেছি। আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভাবছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টা বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকব। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। পাষাণ মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না। রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে এবং সেইবু রুমু এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউদাউ করে জ্বলছে। বাড়ির উঠোনে ঘণ্টার পর ঘণ্টা রুমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করেছে। শেষ পর্যায়ে রুমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাতে বলের ছক্কা চলবেই, অথচ ঝামেলা খুব বেশি হল না। রুমু ভয় কুকড়ে ছিল। মেয়েটার ভীতু মুখখানি দেখে নার্গিস অবগায় হাসলেন। একবার তো রুমুকে বলেও ফেললেন, এসব যে হবে জানতি না। ভেবে চিনতে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শুন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর উপর।
তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রুমু শুধুই মাথা নাড়ে, এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হল। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্তমতে রুমু আজ আলাদা রুমে থাকবে, এতে অবশ্য উজ্জ্বল কিছুই বলল না। রুমুকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে একটানে টি শার্ট খুলে রাখল চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে সে গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রুমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চুমু, বউ তুই এখানে? আপনি ঠিক আছেন কিনা দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও দেখা হয়েছে, এবার যা। রুমু গাল ফুলাল এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না, পাবো না। এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই আমরা মেয়েরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই নয়। উজ্জ্বল খকখক করে কেসে উঠল। কাশতে কাশতে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমুকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ। দেখো না ভয় কুকড়ে যাচ্ছি। আসো কাছে আসো, আরো শক্ত করে জড়িয়ে ধরি। উজ্জ্বল দম বন্ধ লাগছে, ছাড়ুন। আমার ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমুকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোল বালিশের উপর অত্যাচার কমাতে আমরা ছেলেরা বিয়ে করি, নয়তো বউ এত আহামরি কিছুই নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেননি, এনেছেন দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সবসময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাটি নিয়ে যাবে, এসব ভয়ে দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাটতারামি, অপরদিকে রুমুর চিন্তা, সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যারপর নাই এত চিন্তার মাঝে গতরাতে রুমুর সাথে ঝামেলা বেঁধেছে, মেয়েটা তাকে ছোচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত বর্ষা কিছুই না মেনে প্রোগ্রাসের সময় অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সোঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠেন। তাই বলে ছোচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরে নিজের একখান দামি বউ আছে, তাহলে তাহলে এসব বলে ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রমরম করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন, 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন, তবে এরপর থেকে তাদের হাড়ি আলাদা থাকবে। চুমু বউ। বলুন। কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শেয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? হুহ, ভ্রমে নানার বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছি। তাই আমার উত্তর এখন দেওয়া যাবে না, শেয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বল ভাইকে শেয়ালের সাথে তুলনা। বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস ছাড়ল। তার মুখের রিয়েকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিটার মতো। তিনি 1 মিনিট রুমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রুমু হাসল। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতে সে পায় না। এই যে রুমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ার লোক? হা, সে কথা রুমু নিজেও জানে, উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করল। ছবিটা ছিল উজ্জ্বল আর রুমুর হাস্যোজ্জ্বল একটা ছবি, সেখানে ক্যাপশনে লিখল, রাতের আধারে শিকার করা আমার মুরগিটা। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রুমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়।
আম গাছটার আড়ালে কেউ যে আছে বেশ ভালোভাবে বুঝতে পারে উজ্জ্বল। তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবার রুমে ফিরল, নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারল আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রুমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম। উজ্জ্বল এতক্ষণ ছিল নুয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রুমু অবাক হয়, তবুও স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ ওটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি বলছো? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়, দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানলার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঢেলে রুমুর কাছে আসতে রুমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরো ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রুমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতে উজ্জ্বল বাঁকা হাসে, সে হয়তো বোঝাতে চায় এবার যাবি কই। উজ্জ্বলের সীমানায় বন্দি তুই চুমু বউ। উজ্জ্বল হাতের আজলায় রুমুর গাল পুড়ে যখনই মাথা ঝুঁকে তখনই রুমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়াট দা। উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল সপ্তম আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পর পর দুইবার দেয়ালে থাবা দেয়। রুমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছি তুই বুঝিসনি? না আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রুমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোমান্সের কাছে ফিকে হয়ে আসে। রুমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না, খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয় তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যা তা করে ফেলবে। রুমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন কেন? না তো, রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বললি আমার নাকে কন্ট্রোল নাই, আমি ছোচা, তাহলে এখন এই কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ পাজি। উজ্জ্বল বারান্দার দরজা খুলল, সেই সাথে জানলার পর্দা সরিয়ে রুমুকে কোলে তুলে বারান্দায় গেল। রুমু ভয় আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেললে মানসম্মান স্যুপ হয়ে যাবে। হোক স্যুপ। এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুর বাড়ির সামনে বারান্দা থাকলেও তো বিপদ দেখছি। উর্মি আপার বাসায় বারান্দায় এত কিছু করলাম, নিষেধ করলি না, আর এখন আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। একটা বিয়ে করলাম, শ্বশুর বাড়ির মধুর হাড়ি কিছুই কপালে জুটল না। বাবা মা ভিন্ন করে দিল। বউ ছোচা বলল, যাও, একটা বারান্দা আছে, সেই বারান্দাতেও রোমাঞ্চ করা নিষিদ্ধ। এই উজ্জ্বলের জীবনে আর কি আছে? রুমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো, রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রুমু ছাদে তাকাতে হিমলে দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে বলে, উজ্জ্বল চলুন। হিমেল এখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি। তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রুমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রুমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে, হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যি করে বল রাশেদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোমান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল। রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস উল্টা পাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টা পাল্টা কসমে যদি আমার রোমান্সে এফেক্ট পড়ে তখন? যদি কলিকাতা হারবালের প্রয়োজন পড়ে যায় তখন কি হবে? রুমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইব, আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবায় দিছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাব কে বুড়া।
উজ্জ্বল, আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমির কোনো পড়া ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি, যদিও রুমু ভাবতেও পারেনি চাচাজান যা বলেছেন তা করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল, দুজনে একসাথে নাস্তা সেরে বসল। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চুমু বউ? মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল? চাচাজান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ, দুজনের ঘাড়ের রগ একটা বাঁকা, জানিস না? সেই সাথে আপনারও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি। তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্ব শুধু তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নাই। রুমু কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা উড়ানোর মানে আছে। নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ, শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নাই তো কি হয়েছে? বিরিয়ানি তো আছে। আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ, শামসুল তাচ্ছিল্য হেসে বলেন, যাও যাও, এতই সোজা। কতদিন খেতে পারো দেখব। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাব ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানত। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি। ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ, হিমেল বেজায় চটে আছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা। এভাবে আর কতদিন ঘর বন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ ভুলেনি, সবার মাঝেই কানাঘুষা চলছে। রুমু বাইক থেকে নামতে উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না। ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নিবি সুরাইয়ার কাছ থেকে। আমি আবার নিতে আসব। ঠিক আছে। তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি, দুপুরের খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভরতি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনো রাগ পড়বে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন, কিন্তু বোন দুলাভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেইভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরও 7টি দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই, মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ, শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও ইনিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না কার উপর রাগ করবেন তিনি। ছেলের বউয়ের উপর। ছেলের বউটাকেও তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল নিজের মায়ের জন্যও ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে। বুঝো হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে, আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতে অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানলার পর্দা গলিয়ে আলোর তীর্যক রশ্মি ফেলছে।
নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু রুমু নরম স্বরে ডাকল উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন? রেডি হবে কখন? আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমুরে, উঠো না, পরীক্ষা দিতে যাবি না? আরেকটু ঘুমাই। শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর মেজমেজে করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমু বউ। আরেকটু শুই। ভালো লাগছে না। কেন? রুমু প্রত্যুত্তর করে না। গায়ের কাঁথা টেনে আড়মোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিল কিছু হবে না। সব তো দিলাম। রুমু উঠো। নাটক করিস না তো। রুমু উঠে বসল, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসাল। উজ্জ্বল অবাক হয় না, রুমুর এটা পুরনো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং, উঠে যান। আমাকে কনভেন্স করে লাভ নেই, আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছি। আপনার সাথে কথা বলাই বেকার। উঠে যা। পরীক্ষা শেষে আমি নিতে আসব, যেহেতু পরীক্ষা শেষ আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরি এসে রুমুর খোঁজ করলেন, যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বলেন, তোমার গার্জিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ানকে আসলে দেখতে পাবে। রুমু দপ্তরির পেছনে পেছনে যায়, ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়, মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি, কি হয়েছে? আম্মা আর নেই রুমু। নেই মানে? আম্মার অ্যাক্সিডেন্ট হয়েছে। অবস্থা খুব খারাপ, আব্বা বলল তোকে নিয়ে যেতে। যে কোনো সময় অঘটন হয়ে যাবে। তুই আমার সাথে চল। এসব কি বলছো? আম্মার কিছু হবে না। তুই চল রুমু। আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি। কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না। যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমু কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সহিত বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে, দপ্তরি নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজা মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়, কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন। ঝামেলা করতে চাই না, আমার বউকে ফিরিয়ে দিন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? কেন, জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন। আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে।
তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি আর এখন শাশুড়ি, উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মুড চলে যাচ্ছে শাশুড়ি। তুই কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব। এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস। এসব কাঁচা নাটক বন্ধ করুন, জল বেশি দূর গড়ানোর আগে ভালোয় ভালোয় সবটা সমাধান করুন। সমাধান কিসের সমাধান? তোকে এই বাড়ির জামাই হিসেবে কোনোদিন মানব না। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি যায় আসে। আমি আমার বউকে চাই, আমি সে সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই, রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে তা তার চোখে মুখে স্পষ্ট। উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটুও লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবেন না। আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম। এখন দেখি অমানুষদের সাথে চলে আপনিও অমানুষে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই, রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ল আর সময় অপচয় না করে অতিদ্রুত প্রবেশ করল ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছনে পেছনে ছুটছিলেন, তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করল না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজল, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল, ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করো। যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছনে থেকে উজ্জ্বলকে একের পর এক গাল মন্দ করলেন, তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘুরালেন। উজ্জ্বলের কোনো কথাই উনার কানে ঢুকছে না। ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন। আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি। আব্বা, এমন করবেন না, আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না। আমি বেশ ভালো করে বুঝতে পারছি, তোর বিপদ নয় বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জোরাবি না। আব্বা, আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা, এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করেই জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক, হয়েছে তো। শুন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা। আপদ মানে? রুমু আমার স্ত্রী, আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনোটা ভালো কোনোটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে না, হয়নি। অহেতুক ঝামেলা করবি না। রুমুকে ডিভোর্স দে, এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস। প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না, এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তায় হচ্ছে। ডিভোর্স কে দেব? আমি। এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেব। আমি দেব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি, আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি, রুমু কখনোই ডিভোর্স দিবে না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগল তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে হাজারগুণ বেশি ভারী মনে হয়।
উজ্জ্বলেরও এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব। তোমার ভাইয়ের নামেও মামলাটা কিন্তু দিব। যা ইচ্ছা কর। তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয় তখন কি করবি? রুমু এমন কিছুই করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকব? আব্বা, আপনার কথা শুনে আমার নিজেকে বেকুব ছাড়া কিছুই মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়াল। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়, তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারো বে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হল তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না। আমার একমাত্র ছেলে তুই। আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা আমার বউয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকব? আমি তা বলিনি। তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর ওয়াস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ডুকরে কেঁদে উঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে এর শেষ দেখে ছাড়ব আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শুন, এমনটা যে হবে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস তখন ঝড়ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো, রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে, তাদের নাকি আর কাজের লোকের প্রয়োজন নেই। রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন, সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ তখন সে তার দলবল নিয়ে হাজির হল রুমুদের বাড়ির। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসল। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা, তোর দুলাভাই হই। দুলাভাই বলে ডাক। কি শ্লা, বুঝিস নাই? আমি দুলাভাই হই তোর। তোকে মামা ডাক শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল। অব দুলাভাই। শ্লা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকব। তুই আমাকে শালা ডাকবি? একটু তো রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তে এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল মুখ সামলে কথা বল। ভদ্রতা শেখায়নি তোকে। আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিতে চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মুচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই করেছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের সখ্যত্ব নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাতো ছ্যাতো করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছি, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায় তো দে। মানা করেছি। আব্বার কারণে এসব দাঁত খিচে আছি, না হলে থানায় তোরে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম।
কুত্তার বাচ্চা কোথাকার! খবরদার মা বাবা তুলে গালি দিবি না। 1000 বার দিব, কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসল। এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখনই আমাদের দিকে আঙুল তুললি। ব্যাপারটা এমনও তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে। না মানে আমি বুঝাতে চাইছি তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তে রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরও সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের একপাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি। যেখানেই আছে তোর রুমু ভালো নেই বুঝলি। তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়ব না। ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভরতি থুথু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাপ চাইবে, তাও কিনা তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে। এই কথা শোনার আগে তোর জিহ্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোনো ফেরেশতা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামনে রাখিস বলা তো যায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউও মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভরতি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে উঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ উঠে তখন লণ্ডভণ্ড সবকিছু। রুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এই ছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। একবার, শুধু একবার, যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াত, তাহলে উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে, দিনের আলো ফুটতে উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল। উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরও 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখল টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা। আপনি ভালো আছেন? সব কাজ ঠিকঠাকভাবে সেরেছেন নাকি? সব ভালোই ভালোই শেষ হয়েছে। আমি গোসলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ শামসুল, বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাঁটা তুলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়, অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্কবিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধবোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগও নেই। সব মিলিয়ে অপরাধবোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করল তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বলেন, খবরদার তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না। কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দেব না এসবে তুমি জড়িত। আ আমি কিচ্ছু বলবো না আম্মা। কিন্তু? কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন আর তো। চুপ কর। এত দরদ দেখাতে হবে না, আমার মেয়ে, আমি বুঝব। খুব তো গায়ের জোর দেখিয়েছিল খা, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায় উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা, সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারে গোলক ধাঁধায় ডুবে গেছে।
রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর, শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে, এর মাঝে মাঝরাতে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভুলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝম বৃষ্টি নেমেছে। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দুচোখ ছলছল করে, দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুঝছে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরছে, কি করবে না করবে, সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হুহু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানলায় কপাল ঠেকিয়ে অজরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্না শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানলা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকল আনিকা। অতঃপর নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে। মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলেকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল দিনে এক বেলা খেতে দেয়। গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল, আব্বা নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে, বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে উঠে, অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুইয়ে চুইয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করত, অন্তত একবার ফোন করত, অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না রুমু যে তাকে ঠকালো, সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায় কেঁদেও ফেলে, দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এবং ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করল। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টা বাড়ছে, আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রের শব্দে ভয় মায়ের কোলে আড়াল হতো, তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই, সারাটা পাড়া অন্ধকার ভুতুরে। রুমুদের জানলার আলোয় একটুখানি আলোর দেখা মিলছে, এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে, সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসাব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগল আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল, একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্ক বার্তা গায়ে মাখল না, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টির সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই, উজ্জ্বল ছাদে লেপ্টে বসল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতে দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাজটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচণ্ড শব্দে কেঁপে উঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটায় খোঁজা হয়নি। দুচোখের দৃষ্টি ছলকে উঠে উজ্জ্বলের,
হৃৎস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করল। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙল ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হল, তবে দরজা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ব্যবসা গন্ধ, এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকাল। বিজলির আলো প্রবেশ করল চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখল হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল, তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। সনসন বাতাসে গায়ে কাটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে উঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খাখা করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হল। ঠোঁট থেকে ঘাড় প্যাঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা, নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে উঠে এত 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 টেপ এলোমেলোভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরও বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে, ধমকি ধামকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব ব ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে, তীব্র ব্যথায় কুঁকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ বেয়ে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচে ছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাজা কোলে রেখেই একের পর এক পদাঘাত করল লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করল না, সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করল। এ যেন পরম শান্তি, শান্তি, শান্তি। এই তো আমার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে? এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসল। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। অনিকা থেমে গেল। ছাদ ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকল। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে, তার পেছনে পেছনে গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতে চমকে যান যখন দেখলেন ভেজা জবুথবু উজ্জ্বল, তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে কি করছো? আরে চাচা যান যে। তা কবে আসলেন? আজ। রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না। কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করল উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারো সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি, সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজও পাওয়া যাচ্ছে।
বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না? আমার ভয় লাগে। ঘুমা। না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে, অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে? ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা? ব্যথা? চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশেদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল। হুম। আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না। অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামীর দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদাটা তোর চাচার কোনো ক্ষতি করে দেব? সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা। ওদিকে কান্না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে কি ডিভোর্স দিবি? চলবে ইনশাআল্লাহ,